গাজায় ৭০ বছর বয়সী নারীকে তাড়া করে মারল ইসরায়েলি ড্রোন। চলতি বছর সবচেয়ে বেশি পর্যটক গেছেন ব্যাংককে। তালিকায় আর কোন শহর আছে? কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লাখ কণ্ঠে গীতাপাঠ। গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ মালিকের বিরুদ্ধে মামলা, পঞ্চায়েত প্রধান আটক। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক বয়স্ক নারী ও তার ছেলেসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এই হামলার ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গতকাল বেইত লাহিয়া, জাবালিয়া ও জেইতুনে হামলায় এই প্রাণহানি হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ৭০ বছর বয়সী এক নারী ও তার ছেলেও আছেন। গাজা নগরীতে তাদের দুজনকে একটি ইসরায়েলি ড্রোন কাড়া করে হামলার নিশানা বানায়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের পৃথক হামলায় ৩ জন নিহত হয়েছেন। তাদের দাবি, ওই ৩ জন ইয়েলো লাইন অতিক্রম করেছিলেন। এটি একটি অচিহ্নিত সীমারেখা। গত ১০ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল নিজেদের সেনাদের এ সীমারেখায় প্রত্যাহার করে নেয়। সীমারেখাটির নামটি ইসরায়েলের দেওয়া। গাজা নগরী থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেছেন, ইয়েলো লাইন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে থাকা ওই নারী ও তার ছেলেকে একটি কোয়াডকপ্টার ড্রোন তাড়া করেছিল। ড্রোনটি অনবরত তাদের মাথার উপর উড়াগুড়ি করছিল, এজন্য কেউ তাদের কাছে পৌঁছাতে পারেননি। পরে রক্তক্ষরণে মারা যান তারা। গতকাল ইসরায়েলি বাহিনী গাজা নগরীর পূর্ব দিকে সুজাইয়ায় কিছু আবাসিক ভবন ও জনপরিষেবা অবকাঠামো ধ্বংস করেছে। ট্যাঙ্ক, হামলাকারী ড্রোন এবং স্থলবাহিনী নিয়ে বড় ধরনের এই হামলা চালানো হয়। এতে সেখান থেকে অনেক ফিলিস্তিনি পালাতে বাধ্য হন। হানি মাহমুদের মতে, এটি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৫০ দিনে ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের অসংখ্য ঘটনার একটি নজির মাত্র। তিনি আরও বলেছেন, ওই রেখার কাছাকাছি এলাকায় থাকা অনেক ফিলিস্তিনি অজান্তেই সেই সীমা অতিক্রম করে ফেলতে পারেন, কারণ রেখাটি চোখে দেখা যায় না। এটি যে যুদ্ধবিরতি সীমারেখা এবং চলাচল সীমিত ও বিপজ্জনক এলাকা, সেটি বোঝানোর মতো কোনো স্পষ্ট চিহ্ন বা দিক নির্দেশক নেই। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের পূর্ব অংশকে বিচ্ছিন্ন করতে বালুর বাঁধ তৈরি শুরু করেছে। ইসরায়েলি সেনারা গাজা নগরের পশ্চিমাঞ্চলে সালাহ আল দিনের সড়কের কাছে ইয়েলো লাইন পেরিয়ে আরও ৩০০ থেকে ৫০০ মিটার পর্যন্ত ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন রেখেছে। গাজার যুদ্ধবিরতি সংকটপূর্ণ মুহূর্তে আছে। যুদ্ধ স্থায়ীভাবে অবসানের পথ খুঁজে পাওয়ার জন্য নতুন প্রচেষ্টা না থাকলে এটি ভেঙে পড়ার ঝুঁকি আছে। শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, কাতারের প্রধানমন্ত্রী। গতকাল দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, গাজার যুদ্ধবিরতি সংকটপূর্ণ মুহূর্তে আছে। যুদ্ধ স্থায়ীভাবে অবসানের পথ খুঁজে পাওয়ার জন্য নতুন প্রচেষ্টা না থাকলে এটি ভেঙে পড়ার ঝুঁকি আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গতকাল নিহত হওয়া ব্যক্তিদের সহ গাজায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে ৩৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯৫৩ জন। ইউনিসেফ বলেছে, নিহত এই ব্যক্তিদের মধ্যে ৭০ জনই শিশু। ইতিমধ্যে শীত নেমে আসার সঙ্গে সঙ্গে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গতকাল ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেটসেলেম বলেছে, গত মাসে ঝড়ে ১৩,০০০-এর বেশি তাঁবু ধ্বংস হয়ে গেছে। ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েল বিধিনিষেধ দিয়ে রাখায় শীতের জরুরি সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারছে না। এতে খিলেদের অনেকে এখনও পুরনো পোশাক পরে থাকতে বাধ্য হচ্ছে এবং ঠান্ডার মধ্যে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। একে ইসরায়েলি নীতি ও আন্তর্জাতিক নীরবতার সরাসরি প্রভাব বলে উল্লেখ করেছে সংস্থাটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গতকাল নিহত হওয়া ব্যক্তিদের সহ গাজায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে ৩৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯৫৩ জন। ইউনিসেফ বলেছে, নিহত এই ব্যক্তিদের মধ্যে ৭০ জনই শিশু।
জাতিসংঘ মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক অফিস বলেছে, গাজার প্রতি 4টি পরিবারে এখন দিনে মাত্র একবেলা খাবার জুটছে, আর গত মাসে 10% পরিবার অন্তত একদিন পুরোপুরি না খেয়ে কাটিয়েছে। ওসিএইচও আরও বলেছে, অর্থ সংকটের কারণে মানবিক কার্যক্রমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের জন্য $400 কোটি তহবিল প্রয়োজন হলেও মাত্র 40% তহবিল পাওয়া গেছে। ভারতের পশ্চিমবঙ্গের বিশাল আয়োজনের মাধ্যমে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে। আজ রোববার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানে গীতা পাঠের আগে বেদ পাঠও করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশ ও নেপাল থেকেও হাজারো ভক্ত এই অনুষ্ঠানে যোগ দেন। ঐতিহাসিক এই আয়োজনে সভাপতিত্ব করেন জ্ঞানানন্দ মহারাজ। অনুষ্ঠানে সাধু সন্তদের পাশাপাশি সাধারণ ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। গীতা পাঠের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 25টি তোরণ নির্মাণ করা হয়। এছাড়া সাধু সন্তদের জন্য পার্থসারথী মঞ্চ, শঙ্করাচার্য মঞ্চ এবং চৈতন্য মহাপ্রভু নামে 3টি আলাদা মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ অন্য শীর্ষ নেতারা। এদিকে এই কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির 1 লাখ কণ্ঠে কোরআন পাঠের পাল্টা কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে গত শুক্রবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এর পরদিন তিনি মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে রোববার হুমায়ুন কবির বলেছেন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না, যদিও এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন 17 ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে 22 ডিসেম্বর নতুন দল গড়বেন। ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে 2025 সালে আন্তর্জাতিক পর্যটক আগমনের জন্য শীর্ষে থাকা 10 নগরের মধ্যে ক্রমানুসারে অন্য 6টি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল 1,97,00,000 পর্যটক, সংযুক্ত আরব আমিরাতের দুবাই 1,95,00,000, সৌদি আরবের পবিত্র মক্কা 1,87,00,000, তুরস্কের আন্তালিয়া 1,86,00,000, ফ্রান্সের প্যারিস 1,83,00,000 এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর 1,73,00,000। পর্যটন অবকাঠামো, সাংস্কৃতিক বিশেষ বৈশিষ্ট্য এবং পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো বড় বড় ফুটবল ম্যাচের হাই প্রোফাইল ইভেন্টগুলোর কারণে প্যারিস টানা 5ম বছরের মতো বিশ্বব্যাপী সবচেয়ে আকর্ষণীয় শহর হিসেবে রয়ে গেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ইউরোপীয় শহরের মধ্যে রয়েছে মাদ্রিদ, রোম, মিলান, আমস্টারডাম ও বার্সেলোনা। ভারতের গোয়া রাজ্যের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2 মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে। গতকাল শনিবার মধ্যরাতে গোয়ার আরপড়া এলাকার বার্চ বাই রোমিও লেন নামের এই নাইট ক্লাবে আগুনে 25 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই নাইট ক্লাবের কর্মী এবং 4 জন পর্যটক। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার পিটিআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবের মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। নাইট ক্লাবের ব্যবস্থাপক এবং অনুষ্ঠান আয়োজনকারীদের বিরুদ্ধেও আলাদা একটি মামলা করা হয়েছে। আটক পঞ্চায়েত প্রধান বা সরপঞ্চ রোশন রেডকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে এই নাইট ক্লাবের জন্য ট্রেড লাইসেন্সের অনুমোদন দিয়েছিলেন। নাইট ক্লাবটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ক্লাব ভেঙে দেওয়ার আদেশ দিয়েছিল, কিন্তু উচ্চতর কর্তৃপক্ষ সেই আদেশ স্থগিত করেছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আরপড়া এলাকার এই নাইট ক্লাব নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিধিমালা মানা হয়নি।
যেমন প্রবেশপথ ছিল সরু, জরুরি নির্গমন পথে কড়াকড়ি ছিল এবং ভবন নির্মাণে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত বলেন, নিরাপত্তা নিয়ম ভেঙে ক্লাব পরিচালনার অনুমোদন দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মধ্যরাতে অগ্নিকাণ্ডের সময় নাইট ক্লাবটিতে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। একটি সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।